মুক্তিযুদ্ধকালীন সময়ে আকবর হোসেন মিয়া নামের এক ইউপি চেয়ারম্যান পাকিস্তানিদের চোখে সাক্ষাৎ ত্রাস হয়ে উঠেছিলেন। মুক্তিযুদ্ধে মাগুরার শ্রীপুর থানায় তার নেতৃত্বে গড়ে উঠেছিল আঞ্চলিক শ্রীপুর বাহিনী। যুদ্ধের প্রথম পর্যায়ে মাত্র 7টি রাইফেল নিয়ে শুরু করা শ্রীপুর বাহিনীতে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 8 শতাধিক। স্টার স্পেশালে আজ দেখুন মুক্তিযুদ্ধে মাগুরার শ্রীপুর বাহিনীর বীরত্ব গাথার ইতিহাস। 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর নিজের অনুসারী ও স্থানীয় ছাত্র জনতাকে সংগঠিত করতে শুরু করেন মাগুরার শ্রীকোল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আকবর হোসেন। আকবর বাহিনী মোটামুটি আকবর সাহেব চাকরি করতেন আর্মিতে, পাকিস্তান আর্মিতে, এয়ারফোর্সে, বিমান বাহিনীতে। তো উনি চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন এবং এখানে এসে এই স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত হন, যেমন ইউনিয়ন পরিষদ, এবং উনি একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন এবং সুনামের সঙ্গে সে এটা পরিচালনা করেন। আকবর সাহেবের জনপ্রিয়তা ছিল প্রচুর। আকবর সাহেব সত্যের পথে আগাতেন, সবসময় জন্য সত্যর পথে আগাতেন, অন্যায়কে উনি প্রশ্রয় দিতেন না। তো এই যে 71-এর ঘটনাগুলো, এটা ওনার মনেও ওই রকম সাড়া দিয়েছিল। সাড়া দিয়ে উনি যেহেতু একজন আর্মি পার্সন, বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন, উনি তখন মনে মনে চিন্তা করলেন যে আমাদেরকে তো বাঁচতে হবে এবং দেশকে বাঁচাতে হবে, আমাদের বাঁচতে হবে প্লাস দেশকে বাঁচাতে হবে। কাজেই উনি তখন প্রথম বাহিনী গঠন কার্যক্রম শুরু করেন। 25 মার্চ মাগুরায় যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তার অন্যতম সদস্য ছিলেন আকবর হোসেন। সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মাগুরার নোমানি ময়দানের পার্শ্ববর্তী আনসার ক্যাম্পে প্রশিক্ষণের ক্যাম্প খোলা হয়। এই প্রশিক্ষণ ক্যাম্পে আগত ছাত্র তরুণদের বেশিরভাগই ছিল শ্রীপুর কলেজের শিক্ষার্থী। মার্চের শেষ সপ্তাহে মাগুরা মহকুমা সংগ্রাম পরিষদের নেতৃস্থানীয় ব্যক্তিরা ভারতে চলে গেলে এক পর্যায়ে মাগুরায় প্রশিক্ষণ বন্ধ হয়ে যায়। এপ্রিলের শেষের দিকে পাকিস্তানি বাহিনীর মাগুরায় আগমনের আগ মুহূর্তে আকবর হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মাগুরা আনসার ক্যাম্প থেকে 6টি রাইফেল, ওয়্যারলেস ও বেশ কিছু গোলাবারুদ নিয়ে শ্রীপুরে চলে আসেন। প্রথমে অবস্থার ভিতর দিয়ে মাগুরা, তখন তো উপজেলা না, তখন সাব ডিভিশন, ওখান থেকে আমরা আর্মস নিয়ে আসি। আর্মস নিয়ে এসে মাগুরা শ্রীপুরে থাকে। এক পর্যায়ে পার্শ্ববর্তী নাকল এবং কাদিরপাড়া ইউনিয়নের ছাত্র যুবকও শ্রীপুর বাহিনীতে যোগ দেন। তো প্রথমে আমরা 2 ইউনিয়নের, নাকল এবং কাদিরপাড়া ইউনিয়নের, আমরা একটা সংগ্রাম পরিষদ গঠন করি। সেই স্থান হচ্ছে গড়াই নদীর ভিতরে রায়নগরের ঘুনায় টাপুরি নৌকার মধ্যে বসে আমরা একটা সংগ্রাম পরিষদ গঠন করি। তারপরে আকবর বাহিনীর সাথে যোগাযোগ করি। আকবর সাহেব জেলা সংগ্রাম পরিষদ গঠন করে, আমরা তখন ওই সংগ্রাম পরিষদে আমরা যোগদান করি। এই অবস্থায় আস্তে 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 আমাদের এলাকায় যে সমস্ত ইপিআর তখন চাকরিতে চলে আসে, পুলিশ চাকরিতে পালাই আসে, তা আমরা তাদের সংগ্রহ করে নিয়ে ওনার ওই বাহিনীর সঙ্গে যোগাযোগ করাই। আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকে আমাদের। পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচারে ওরা বিভিন্ন এয়ারফোর্সের, তারপরে পুলিশ, তারপরে সেনাবাহিনী, আনসার বিডিআর পুলিশ তাদের ক্যাম্পের উপর যখন আক্রমণ করে, সেখান থেকে তারা পলাইয়ে তারা আস্তে আস্তে দেশের বাড়িতে আসে এবং কেউ কেউ অস্ত্র নিয়ে আসে আমাদের এই বাহিনীতে যোগদান করে। শুরু থেকেই শ্রীপুর বাহিনীর সাংগঠনিক কাঠামো বজায় ছিল। শ্রীপুর বাহিনীর উপ অধিনায়ক ছিলেন মোল্লা নবুয়ত আলী এবং সহ অধিনায়ক ছিলেন খন্দকার নাজায়েত আলী। এই শ্রীপুর বাহিনীর প্রধান ছিলেন জনাব আকবর হোসেন মিয়া, আর সহ অধিনায়ক ছিলেন, উপ অধিনায়ক ছিলেন মোল্লা নবুয়ত আলী, সহ অধিনায়ক নাজায়েত খন্দকার। তাদের নেতৃত্বে আমরা যুদ্ধ করতাম। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে শ্রীপুর বাহিনী। শুরু হয় বাহিনীর প্রশিক্ষণের কাজ। তো এইগুলো
যারা আনসার ছিলেন ওদের ভিতরে তারা তাদের একটা ট্রেনিং ছিল, আমরাও ওদের এই রাইফেলগুলো নিয়ে ব্যবহার করতে দেখাতে উনিও বললেন। এবং আমাদের সঙ্গে আর একটা ওই সময় একটা ট্রেনিং প্রাপ্ত একটা লোক ছিল। এখানে কমান্ডার আস্তে আস্তে লোক বাড়তে থাকে, বুঝলেন, বাড়তে থাকে এবং ট্রেনিং প্রাপ্ত লোকগুলো অনেকেই আমাদের সঙ্গে এসে যোগ দেয়। দেওয়ার পরে এখানে আস্তে আস্তে বাহিনীটির লোক সংখ্যা অনেক হতে লাগলে আপনার এখান থেকে শ্রীপুর থানার থেকে সরে যে পাশে একটা বিলির ভিতরে একটা গ্রাম ছিল রতনপুর, খালিয়াখড়ি ছিল, খুব মানে চলাফেরার খুব অসুবিধার জায়গা। সেখানে যেয়ে আমরা প্রথমে করলাম, দেখলাম যে এখানে এসে হঠাৎ করে আর্মি আমাদের আক্রমণ করতে পারবে না। মৃত মান্নান মোল্লা উনি প্রশিক্ষক ছিলেন, উনি প্রশিক্ষণ দিতেন, উনি ছিলেন তখন আনসারের কমান্ডার। ট্রেনের বলতে তো আকবর সাহেব উনি ভালো প্রশিক্ষক, ভালো প্রশিক্ষক। আবার এই আর্মিতে চাকরি করতে চলে আসলো তারাও ট্রেনিং করতে। বিডিআর ছিল, বিডিআর তখন এপিআর। একই সঙ্গে অস্ত্র সংগ্রহের কাজও শুরু হয়। বিভিন্ন কায়দায় বিভিন্ন থানায় বিভিন্ন জায়গার থেকে আমরা অস্ত্র কালেকশন করি এবং প্রথম আমরা নাইকুল্যে ফাঁড়ি দখল করি। ফাঁড়ি দখল করে ওখানে 33টে রাইফেল এবং বর্তমান সিমেন্টের যে বস্তা প্রায় 1 বস্তা গুলি পাওয়া যায়। ওখানে যে 33টি রাইফেল পাওয়া গেল, ওই রাইফেলগুলি আমরা আকবর সাহেব আমাদের অধিনায়ক সাহেব উনি প্রত্যেকের ভাগ করে দিলেন। যারা যে সমস্ত ছেলে পেলে মানে দলে ছিল তাদের ভিতরে, তাহলে আমাদের ওখানে 40টা মতো অস্ত্র ছিল আর এখানে 33টা হয়ে গেল। তাইলে আমাদের 40, 70, 72, 33, 73টা প্রায় অস্ত্র হয়ে গেল। এইভাবে আমাদের অস্ত্র সংগ্রহ শুরু হইল। অস্ত্র দোকান আমাদের থানায়, থানা আক্রমণ করেছি, থানার অস্ত্রগুলো আমাদের হাতে আসে। কোন কোন থানায় আপনারা আক্রমণ করেছেন? থানা শৈলকুপা থানা হয়েছে, বালিয়াকান্দিয়া হয়েছে, এসব জায়গাতে আক্রমণ হয়েছে। শ্রীপুর থানার অস্ত্র তো আমাদের হাতেই, ওটা আমাদের মানে গোডাউন হিসাবে থাকতো। আমাদের বাহিনীতে অনেক মুক্তিযোদ্ধার পরিমাণ বেড়ে গেল, তখন আমাদের কমান্ডার সাহেব আকবর হোসেন মিয়া, নবুয়ত আলী সাহেব, এনারা ওই মুক্তিযোদ্ধাদের ভাগ ভাগ করে দিলেন। কারণ নাকল কমান্ডে পাঠালেন নাকলের ক্যাম্পে, কারণ রাধানগর ক্যাম্পে, কারো এখানে বিভিন্ন ক্যাম্পে আপনার পাঠালেন। ওরা ভাগ ভাগ হয়ে আমরা সেখানে থাকতাম। থানার নামে বাহিনীর নামকরণ করা হলেও শ্রীপুর বাহিনীর অবস্থান কেবল শ্রীপুর বা মাগুরার থানাগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। পার্শ্ববর্তী ঝিনাইদহের শৈলকুপা, হরিণাকুণ্ডু, রাজবাড়ির পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুরের মধুখালী পর্যন্ত বিস্তৃত ছিল শ্রীপুর বাহিনীর অবস্থান। এর মধ্যে ঝিনাইদহের শৈলকুপার দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা রহমত আলী মন্টুর সঙ্গে মিলিতভাবে একাধিক অপারেশন করে শ্রীপুর বাহিনী। তখন আকবর সাহেবের লোক আমার পাঠিয়ে দিয়ে তাদের আমরা শৈলকুপার থেকেই মারলাম। আকবর সাহেবের রাইফেল ছিল, আমারও কিছু উদ্ধার করা রাইফেল ছিল, এই সব মারলাম। তারপরে আকবর সাহেব কিছু অস্ত্র নিয়ে চলে গেলেন, আমার সঙ্গে আলাপ করি। ওনাকে কিছু দেখলাম বড় পার্টি, তার কিছু লোকজন আছে, those are able to use all those arms, আমি দিয়ে দিলাম। আর আমার কাছে কিছু রাখলাম for the safe of guard of my party. আর লিয়াজও রাখতাম। সামটাইমস উনি আমাদের ডাকতেন, আমি ডাকতাম। যেমন মিন গ্রামে একটা ফাইট হয়। শ্রীপুর বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অভিযান ছিল 9 আগস্ট দিবাগত রাতে ঝিনাইদহের শৈলকুপা থানা দখল। আকবর হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি বড় দল শৈলকুপা থানায় আক্রমণ চালিয়ে 57টি রাইফেল ও 4000 গুলি উদ্ধার করেন। শৈলকুপা থানা দখলের মাধ্যমে শৈলকুপায় শ্রীপুর বাহিনীর অবস্থান প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর মুক্তিযোদ্ধারা 30টিরও বেশি যুদ্ধে অংশ নিয়ে অসীম বীরত্ব প্রদর্শন করেছিলেন। এই যুদ্ধগুলোর মধ্যে ছিল আলফাপুরের যুদ্ধ, নাকলের যুদ্ধ, কাজলির যুদ্ধ,
4বার শ্রীপুর থানা অপারেশন, বালিয়াকান্দি থানা আক্রমণ, ইসাখাদা ও বিনোদপুর রাজাকার ক্যাম্পে আক্রমণ, মাগুরা আনসার ক্যাম্প আক্রমণ প্রভৃতি। মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর সবচেয়ে ফলপ্রসূ ও সফল যুদ্ধগুলোর একটি ছিল 4 আগস্ট ঝিনাইদহের শৈলকুপায় আলফাপুরের যুদ্ধ। এই যুদ্ধে 55 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছিল। এটা ঝিনাইদহ জেলার শুল্ক উপজেলার একটা গ্রাম আলফাপুর। আলফাপুরের অপোজিটে হচ্ছে শ্রীপুর থানা, শ্রীপুর উপজেলার ওই একটা স্কুল দেখা যাচ্ছে, এটা হচ্ছে বড়তলা স্কুল। এর পাশেই ওই যে পাড় দেখা যাচ্ছে খালের, ওই পাড়ে কামরুজ্জামান 5-6টা বাংকার করে তার বাহিনী নিয়ে উনি অ্যাম্বুশ করে বসেছিলেন। তখন নদী ভরা, একদম নদী ভরা, নদীর পানি অনেক দূর উঠে এসছে। তখন এই যে রাস্তাটা দেখা যাচ্ছে না, এই রাস্তা দিয়ে পাক আর্মিরা শুল্কপথে যাবে হলো শ্রীপুরে। তা কামরুজ্জামান সাহেব ওখানে অ্যাম্বুশ করলেন এবং আকবর বাহিনীর প্রধান আকবর হোসেন মিয়াকে খবর দিলেন যে আমি অ্যাম্বুশ করে আছি, আপনারা উপরে আসেন। তা আমরা আকবর সাহেবের সাথে ওই যে উপরে দেখা যাচ্ছে আসলাম। যখন এই পাক আর্মিরা এই অ্যাম্বুশে পড়ে যায়, তখন আমাদের সম্মিলিত আক্রমণে পাক বাহিনী কেউ মনে হয় 2-1 বেঁচে চলে গেছিলো, তা ওয়ান্ডেড, এবং তারা মারা যায় অনেক, মানে 70-72 জন পাক আর্মি ছিল, তারা মারা যায় একেবারে। এটা আমাদের বিশাল বিজয়। এই খবরটা আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বিবিসি এবং আপনার কি বলে আকাশবাণী থেকেও এই যুদ্ধের খবরটা প্রচার করা হয়। প্রায় অনেক আর্মি একসাথে অ্যাটাক করে, দুই দিক থেকে এদিক শোলকুপা থানার মিনগ্রাম এবং আলফাপুর গ্রামের দুই সাইড, নদীর দুই সাইড দিয়ে তারা আমাদের অ্যাটাক করে। আমরা তখন 16 নগর ওপারে থাকি। মিনগ্রামের কামরুজ্জামান খুশু নামে ওনার একটা পার্টি ছিল, উনি তখন বটতলা গ্রামে ওখানে বাংকার করে উনি পজিশন নেয় শুরু করে। আমাদের কাছে ভারী অস্ত্র না থাকলেও আমরা যে অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়েই ক্রসিং ফায়ার দিই, এবং খুশু বাহিনী ওখানে প্রচণ্ড আঘাত করে প্রায় 55 জন আর্মি মারা যায়। এবং পাক আর্মির লাশ এখানে যে দেখছেন, এখানে একটা ছিল ওই শিমুল গাছের নিচে অনেক সময় অনেক দিন পড়েছিল। শিয়াল কুকুর, কেউ তাদেরকে দাফন কাফন করে নাই, শিয়াল কুকুরে খেয়ে গেছে। পাবলিকে কিছু লাশ নদীতে টেনে ফেলে দিয়েছিল, এই নদীতে ভেসে চলে যায়। এই যুদ্ধের পরেই পাক বাহিনী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা গ্রামগঞ্জে আসতে তখন তারা ভয় পেতে থাকে, আসলেও তারা খুব সন্তর্পণে এবং অনেক অস্ত্রশস্ত্র নিয়ে তারা এখানে ঢুকতো। বিনোদপুরে রাজাকার ক্যাম্পে আক্রমণ চালাতে গিয়ে শহীদ হয়েছিলেন কিশোর মুক্তিযোদ্ধা মুকুল। বিনোদপুরের একটা যুদ্ধে হাফিজ মাস্টার নাম করে খালিয়াবাড়ি, মোহাম্মদপুর থানা খালিয়াবাড়ি, উনি আমাদের অধিনায়কের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে নিয়ে যায় ওই যুদ্ধে যে গিয়ে আমরা ঠিক ওই কাউলিয়া পাড়া তারাপদ মাস্টারের বাড়িতে থাকি দিনের বেলায়, এবং রাত্রি 12টার দিকে আমরা রওনা হই। এবং আমাদের কমান্ড দিয়ে দিলেন আমাদের অধিনায়ক যে ফজরের আজানের সাথে সাথে তোমরা আক্রমণ করবা। আমরা একদিকে নদী আর তিন দিকে আমরা পজিশন নিলাম। পজিশন নিয়ে আজানের সাথে সাথে আমরা আক্রমণ করেছি। আক্রমণ করে এবং বেলা 9টা পর্যন্ত আমরা যুদ্ধ চালাইছি। আমাদের একটা মুকুল নাম করে একটা ছেলে আমার বাঁ হাতের কাছে মারা গেলে আমি তার মাথায় হাত দিয়ে রাখিছি। তখন আমাদের কমান্ডার ছিল ওখানে মারুফ আহমেদ, সুবিদার শাহজাহান, এবং বিনোদপুরের ওই বাজারে ছোট ছোট মাটির পুঁতা ছিল, ছোট মাটির পুঁতা, সেই পুঁতাগুলো আর করে আমরা একটু জিরিয়ে নিচ্ছি। জিরিয়ে টিয়ে তারপরে আমরা দেখি আমরা যে পথ দিয়ে উঠে আসছি সেই দিক দিয়ে শুধু পিছন থেকে আমাদের আক্রমণ করেছে, এবং যে ফায়ার দিচ্ছে গুলি এরকমভাবেই হচ্ছে, ধুমো দেখা যাচ্ছে যে উপরের দিক চলে যাচ্ছে। তখন আমরা সাইড নিয়ে আমরা ধানের মাঠ দিয়ে আমরা সব চলে আসি। 24 নভেম্বর নাকল বাজারে শ্রীপুর বাহিনীর মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণে এক কর্নেল সহ 8 পাকিস্তানি সেনা নিহত হয়। তো নাকল হল আকবর সাহেবের বাহিনীর 5 নম্বর সেক্টর। ওনার বাহিনীকে 5টা ভাগে বিভক্ত করে, 5টা সেক্টর। তো ওটা ওই একটা খামারপাড়া আছে, ওই লাঙ্গলবান্ধ, এরকম 5টা জায়গা 5 জন গ্রুপ কমান্ডার ছিল। তো এই সেক্টরের কমান্ডার ছিল সৈয়দ মারুফ আহমেদ মাক্কু সাহেব। আমরা ওনার আওতাধীনই থাকতাম সবসময়। যেমন হাফিজ মিয়া থাকতো নাকল থেকে, আমি কাদিরপাড়া থেকে থাকতাম। যৌথভাবে আমরা একসঙ্গে কাজকর্ম করতাম। নাকল ইউনিয়ন এবং কাদিরপাড়া ইউনিয়নের
মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটা কমান্ড ছিল এখানে, যার নেতৃত্ব দিতেন মাক্ষু ভাই এবং সৈয়দ মাক্ষু ভাই, এবং সহকারী ছিলেন হাফিজ মিয়া। শ্রীপুর ঢোকার দুটো পথ ছিল, একটা হচ্ছে গাংনালিয়া হয়ে আর একটা নাকর হয়ে এই পাকা রাস্তা। আমরা এই দুই জায়গাটায় কঠিনভাবে ডিউটি করতাম। উল্লেখযোগ্যভাবে এখানে সবচেয়ে বড় যুদ্ধটা হয় নাকলি। এই নাকলির যুদ্ধটাই আর্মিরা পরাভূত হয় এবং তারা একটা গাড়ি ফেলে যেতে পলায় বাধ্য হয়। এই যুদ্ধের গাড়ি মারার ওপেনিং দায়িত্বটা ছিল আমার অস্ত্র ছিল এসএলআর, আর অন্যান্য যেহেতু রাইফেল ছিল, সেটা আমি এখানে এই পাকা রাস্তার পূর্ব পাশে একটা ডাইভারশন গর্ত ছিল, এই গর্তের এই পাশে একটা রাস্তা ছিল এবং রাস্তার এই পাশ দিয়ে কিছু খেজুর গাছ ছিল। এই খেজুর গাছের আমি পজিশন নেই। আনুমানিক 7টার সময় এই গাড়ি দুটো লাঙ্গলবান দিক থেকে আসে। আমরা প্রথম গাড়িটা আক্রমণ করি, ওটাকে ফায়ারটা ওনার ডিমি লাগার কারণে ও বেরিয়ে যায়। দ্বিতীয় গাড়িটা আমাদের কাছ থেকে বেরোতে পারে, দ্বিতীয় গাড়িটাকে আমরা পরাভূত করি। এই যুদ্ধে আমরা এই অঞ্চলের 2 ইউনিয়নের প্রায় 50 থেকে 60 জন লোক অংশগ্রহণ করি। আমাদের পূর্ব পাশে আমরা 2 জন লোক ছিলাম, এই গাড়ি মারার দায়িত্বে ছিলাম। আর পশ্চিম পাশে, ক্যানালের পশ্চিম পাশ দিয়ে এখানে আপনার প্রায় 50-60 জন পজিশনে ছিল। যখন আমরা গাড়িটাকে পরাভূত করি, পাক সেনারা ওরা নিয়ে একটা 10 লোক ওরা সঙ্গে সঙ্গে ক্যানালের ভিতরে নেমে যায় এবং এই গোলাগুলি প্রায় 7টা 8টা পর্যন্ত চলে।